হ্যালো, নমস্কার দীপঞ্জয় বাবু। অনেক টেকনিক্যাল ত্রুটির নমস্কার। পরে আপনাকে পাওয়া গেল। নমস্কার। তো হ্যাঁ, বাংলা খবরের তরফ থেকে অবশ্যই আপনাকে এবং সকল যারা আপাতত লাইভে আমাদেরকে দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের প্রচেষ্টাকে সফল করার জন্য। তো হ্যাঁ, যেমনটি অবশ্যই আমাদের ধন্যবাদ জানাই। অবশ্যই আমাদের এই যে মুখোমুখি আলোচনার যে মূল প্রেক্ষাপট আপাতত ভাবে অবশ্যই আগে দর্শকদেরকে জানাবো। দীপাঞ্জয় দত্ত হচ্ছেন মানে আমি বলবো বনগাঁর মানে বিরলতম লোকজনদের মধ্যে একজন, যিনি অবশ্যই নিজের ইনি একজন যথেষ্ট স্বনামধন্য আইনজীবী এবং তার সাথে চেষ্টা করছেন বনগাঁকে একটা সুষ্ঠুভাবে আহ সকলের সুবিধা কিভাবে পাইয়ে দেওয়া যায়। আপনার যে ক্যাথ ল্যাব বিষয়টা এবং আপনি নানাভাবে শিরোনামে এসছেন, যদিও আপনি সবসময় একটু আড়াল করারই চেষ্টা করেছেন নিজেকে, কিন্তু এটা অবশ্যই আমি ধন্যবাদ জানাবো আপনি যে আমাদের এই রিকোয়েস্টটা রেখেছেন এবং অনলাইনে আমাদেরকে একটা সাক্ষাৎ দেওয়ার জন্য চেষ্টা করেছেন। তো সত্যি কথা বলতে আমিও বনগাঁর, বিগত ধরুন 9-10 বছর শিক্ষা এবং কর্মসংস্থানের জন্য কলকাতাতে থাকতে হয়। তো একটা নারীর টান আছেই। সেক্ষেত্রে আপনি অবশ্যই যে কাজ সুপরিষ্কার। করেছেন, আমি আপামর বনগাঁবাসী এবং আমার তরফ থেকে আমারও ফ্যামিলি মেম্বার আছে, তারাও উপকৃত হবেন। তার জন্য অবশ্যই আপনাকে বড় জোরে ধন্যবাদ জানাচ্ছি। এটা অবশ্যই খুব একটা বড় জিনিস। কিন্তু আমি অবশ্যই জানতে চাইবো ক্যাথ ল্যাব বিষয়টি কি, কারণ অবশ্যই দর্শকদের তরফেও, কারণ আমার খুব একটা ধারণা নেই, যদি একটু আপনি আমাদেরকে বোঝান। ক্যাথল্যাব হচ্ছে একটা সেটআপ, একটা ল্যাবরেটরি সেটআপ, এবং এটা মেনলি অ্যাঞ্জিওপ্লাস্টি, অ্যাঞ্জিওগ্রাম, প্রাইমারিলি অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি বা স্টেন বসানো, যে বিষয়গুলো মেডিকেল টার্মিনোলজির একটা বিষয়, সেগুলো হয়তো আমি যেটুকুনি জেনেছি পড়াশুনো করে বা এই বিষয়ে মামলা যখন ফাইল করি তখন যেটুকুনি জানতে পেরেছি, সেটা হচ্ছে এটা একটা ইমার্জেন্সি ক্যাথিড্রালাইজেশন সিস্টেম। সিস্টেমটা কি? সাধারণভাবে আমাদের দেখা যায় যে যখন কাউরির কেউ যখন হৃদরোগে আক্রান্ত হন, বা সেরকম ধরনের কোন রকম অ্যালার্ম বা অ্যালার্ট তাকে দেওয়া হয় আর কি, তার শরীর তাকে দেয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা সাপোর্টিং সিস্টেম ইমিডিয়েট বেসিসে দরকার হয়, যেটা না হলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ তার জীবন সংশয় হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বিষয়ে অবশ্যই যারা বিশেষজ্ঞ আছেন তারা অনেক ভালো বলতে পারবেন। কিন্তু আমার যেটা বক্তব্য ছিল, আহ, জনস্বার্থ মামলা যেটা করেছিলাম মহামান্য কলকাতা হাইকোর্টে, এবং সেখানে যেটা বলার বক্তব্য ছিল সেটা হচ্ছে উম বনগাঁ সাব ডিভিশন বললো না, কোনো সাব ডিভিশন নেই, কোনো সাব ডিভিশন হসপিটাল, যে কোনো সুপার স্পেশালিটি হসপিটাল নামাঙ্কিত, সেক্ষেত্রে এই ক্যাথ ল্যাব সেটার ব্যবস্থা নেই, তার কোনো সুষ্ঠু পরিকাঠামো নেই। এখন ঘটনা হচ্ছে, এটা কেন দরকার সেটা নিশ্চয়ই বলে বুঝিয়ে দেওয়ার কিছু নেই। সব মানুষের দরকার, যে কোনো মুহূর্তে দরকার। আমার মামলা করার মূল উদ্দেশ্য ছিল যে আমার বনগাঁ এবং বাগদা সাব ডিভিশন, নদিয়া লাগোয়া বাগদা আমার থানা, আহ, সেইখান থেকে কোনো মানুষ যদি অসুস্থ হন, হৃদরোগে আক্রান্ত হন, তাহলে তাকে প্রাথমিকভাবে নিয়ে আসতে হয় বনগাঁ হসপিটালে। এবং বনগাঁ হসপিটালে এখানে যেহেতু কোনো রকম কোনো পরিকাঠামো নেই, তাই তাকে পৌঁছে দেওয়া হয় বা তাকে রেফার করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট মেডিকেল কলেজ আরজিকর। এবং সেখানে গিয়েও যে পরিষেবা সঠিকভাবে পান তারা, সেরকম নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে মহামান্য আদালতের কাছে আমার প্রার্থনা ছিল যে বনগাঁয় অ্যাটলিস্ট একটা ক্যাথল্যাব সেট আপ তৈরি করা হোক। সেক্ষেত্রে দাঁড়িয়ে অনারেবল হাইকোর্টে ডিভিশন বেঞ্চ সেখানে খুব পরিষ্কার করে বলে দিয়েছে যে দ্য স্টেট গভর্নমেন্ট শুড কনসিডার অ্যাটলিস্ট ওয়ান গভর্নমেন্ট কন্ট্রোল ক্যাথল্যাব ইন বনগাঁ সাব ডিভিশন। কিন্তু এখনো পর্যন্ত, এবং দেখতে পাচ্ছি এটা 11/12, মানে ডিসেম্বর মাসের 11 তারিখে এটা অর্ডার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। আমি এবং আমার যিনি অ্যাপয়েন্টেড অ্যাডভোকেট ছিলেন, অ্যাডভোকেট অন রেকর্ডস যারা ছিলেন, তারা প্রত্যেকেই গভর্নমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টকে
এবং স্বাস্থ্য দপ্তরকে এই অর্ডারের কপি এবং ইন্টিমেশন লেটার আমরা তাদেরকে পাঠিয়েছি। কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে কোনো রেসপন্স এখনো পর্যন্ত আমরা পাইনি, বা ক্যাথল্যাব বনগাঁ সাব ডিভিশনে হচ্ছে কি হচ্ছে না সেই বিষয়ে কোনো রকমের মন্তব্য পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে আমরা পাইনি এখন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলতে পারি যে যদি গভর্নমেন্টের তরফে এরকম কোন রকম সদুত্তর না পাই, সেক্ষেত্রে আবার আবার আমাদেরকে আদালতে যেতে হবে। তবে এটুকুনি আমি একটুখানি বলে রাখি, হয়তো এই যে আহ উম, জনস্বার্থ মামলা বা যা কিছু, হয়তো আমি পিটিশনার পার্টি আমি হয়েছিলাম, একজন অ্যাডভোকেট হয়েও আমি এই মামলার আহ, এক কথায় পিটিশনার হয়েছি, যেটা আমি জীবনে প্রথম। সাধারণভাবে অন্যের হয়ে মামলায় আমি লড়ি, সেক্ষেত্রে আমার হয়ে অন্য কেউ মামলা লড়ছেন, সেই যে সিচুয়েশনটা। কিন্তু এর পেছনে একটা খুব বড় ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা যে শুধু একদিনের কোনো বনগাঁর মানুষের দাবি তা নয়। বনগাঁর প্রচুর অর্গানাইজেশন, বনগাঁর সাধারণ মানুষ, ভুক্তভোগী যারা, তারা দীর্ঘদিন ধরে এই জিনিসটা চেয়ে আসছেন। এবং বনগাঁই বনগাঁ সাব ডিভিশন হসপিটালের যেটা একটা খুব বড় সমস্যা, সেটা হচ্ছে এখানে যে কোনো ক্রিটিক্যাল পেশেন্ট যা কিছুই হোক না কেন, সেটা অ্যাক্সিডেন্টাল কোনো ম্যাটারেও হোক না কেন, তাকে কিন্তু সঙ্গে সঙ্গে রেফার করতে হয়। শুধু আমরা বিগত দিনে কোভিড সিচুয়েশনেও দেখেছি, বনগাঁয় আমরা কোভিড হসপিটাল একটা পরিকাঠামো আমরা চেয়েছিলাম, যে সময় চেয়েছিলাম সে সময় প্রশাসনিক স্তরে আমরা বিভিন্ন জায়গায় আমরা ডেপুটেশন দিয়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখিনি যে গভর্নমেন্টের তরফ থেকে কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। একটা সেফ হাউস হয়েছিল, একটা ফিভার ইউনিট তৈরি হয়েছিল বনগাঁ হসপিটালে, সেফ হাউস হয়েছিল, বনগাঁ একটি সরকারি প্রতিষ্ঠানকে সেফ হাউস বানানো হয়েছিল বনগাঁ পৌরসভার মধ্যে। কিন্তু তা বাদ দিয়ে কোনো কোনো কিছু হয়নি। এবং আহ, এই যে সমস্যাটা, এই সমস্যাটা শুধু তাই নয়, বনগাঁ হসপিটালের আরো একটি বড় সমস্যা, সেটা হচ্ছে এখানে স্পেসিফিক মানে ডাক্তার পাওয়া খুব মুশকিল। আমরা এখানে ডাক্তার কিন্তু পাই না। এটা আমাদের একটা খুব আমাদের জন্য একটা দুর্ভাগ্য। মানে আহ, আছেন ডাক্তারবাবুরা, আছেন, সবই ঠিক আছেন, কিন্তু অ্যাডুকেট ফেসিলিটি আমরা কিন্তু পাই না। হুম। সেটা নিয়ে দীর্ঘদিনের চিঠি চাপাটি চলেছে, বনগাঁর মানুষ করেছেন। শুধু আজকে শুধু ভাবছেন যে আমি করেছি এরকম ব্যাপার নয়, কিন্তু এটা দীর্ঘদিন ধরে বিভিন্ন গণসংগঠন তারা কিন্তু করে আসছেন। তার পরবর্তীতে এটা একটা স্টেপ ছিল আমার হয়তো, অবশ্যই বেশ কিছু মানুষ যারা ছিলেন তারা আমাকে মানসিক শক্তি জুগিয়েছিলেন সেই সময়। কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমার একটা উম, আইনি পদক্ষেপে যাওয়ার একটা প্রস্তুতি ছিল দীর্ঘদিন ধরে, এবং তারপরে এই পদক্ষেপ গ্রহণ করা। তো এক্ষেত্রে যদি একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আইনিগত যদি আমি বলি, কারণ আমি পুরোপুরি টার্মটা বুঝবো না, আপনারা বুঝবেন, যে হাইকোর্ট বলে দিয়েছেন যে হ্যাঁ এখান থেকে একটা পারমিশন হয়েছে, পারমিশন হওয়ার পরবর্তীতে যে স্টেপ থাকে, মানে আইনি জটিলতা নেই, যে আইনগত দিক থেকে ঠিক আছে, কিন্তু সরকার কি সে ধরনের কোনো বাজেট বরাদ্দ করেছে? না, বা না, এখনো সেক্ষেত্রে পর্যন্ত আমরা কোনো রকম ভাবে জানিনি। এবং শুধু তাই নয়, এই গভর্নমেন্ট কি করেছে না করেছে সে বিষয়ে জানার জন্য অবভিয়াসলি আমি রাইট টু ইনফরমেশন অ্যাক্টে একটি পিটিশন গভর্নমেন্টের কাছে জানতে চেয়েছি, যে এই যে অর্ডারটার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট কি ভাবছে, গভর্নমেন্ট কোনো স্টেপ নিয়েছেন কিনা। এখনো তার কোনো উত্তর পাইনি। তো যদি আমি ভুল না হয়ে থাকি, মোটামুটি বনগাঁ হসপিটাল যে পজিশনে আছে, বনগাঁ হসপিটালের এরিয়া ওয়াইজ যদি দেখি, খুব কম করে তো শুধু প্রপার বনগাঁ 95 96 বা আশেপাশে বেশ কতগুলি যে বিধানসভা কেন্দ্র আছে, 4-5টা কেন্দ্র অবশ্যই হবে। ইভেন মানে যদি আমি দেখি এর চারটি চারটি পরবর্তী বিধানসভা কেন্দ্র আছে: বনগাঁ, বাগদা, গাইঘাটা, আর তাহলে বনগাঁ এই উত্তর, সমস্ত বনগাঁ দক্ষিণ। প্রকৃতপক্ষে কম বেশি প্রত্যেকেরই 2 লাখ থেকে 2.5 লাখ জনসংখ্যা আছে বিধানসভা। তাহলে 13 লক্ষ সরকার টোটাল বনগাঁয় টোটাল 13 লক্ষ মানুষের বসবাস। দু টোটাল হাজার বনগাঁ। 2000 লাস্ট সেন্সাস অনুযায়ী, 2011 সেন্সাস অনুযায়ী 13 লক্ষ মানুষের কিন্তু বসবাস বনগাঁয়। তাহলে যদি 13 লক্ষ মানুষের বসবাস হয়, আর আমরা যদি ক্যালকুলেশনে ভুল না হয়ে থাকি, মোটামুটি যতজন হসপিটালে ভর্তি হয় তার 10 জনের মধ্যে একজন খুব কম করে
হার্ট জনিত রোগের ক্ষেত্রে তো তাদের অবশ্যই সমস্যা অবশ্যই হবেই। অবশ্যই অবশ্যই তাহলে তো এটা একটা মেজর দিক, তাহলে সেই দিকে সরকারের তো অবশ্যই নজর দেওয়া উচিত। অবশ্যই তো অবশ্যই না, এটা আমরা আমরা একটু স্টেপ কি আমরা হবে খুব মানে এক্সপেক্ট করতে আপনাদের পারি। কি ভেবেছেন? হুম হুম। তো এক্ষেত্রে পরবর্তীতে আপনাদের কি ভাবনা চিন্তা আছে? ধরুন এই সরকারের এই কাছ এই থেকে এই ক্ষেত্রে সরকার যদি পদক্ষেপ না নেয় এবং মহামান্য আদালতের যে অর্ডার সেটা যদি ভায়োলেট হয়, গভর্নমেন্ট তো মানে গভর্নমেন্টকে তো ডিরেকশন দিয়েছে, শুড কনসিডার বলেছে। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে যা যা আইনি পদক্ষেপ নেওয়ার অবশ্যই নেব। তার জন্য অবশ্যই আমি এটা বলবো যে আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল এবং আশা করি যে ধন্যবাদ। আপনি অবশ্যই এতে জয়ী হন। কারণ এখানে আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলবো আমার পার্সোনাল। 2008 সালে আমার একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো বনগাঁতে সেই টাইমে আমি যথেষ্ট হেল্প পেয়েছিলাম এবং আমি সত্যি কথা ফিনান্সিয়ালি খুব চাপে ছিলাম। তো হসপিটাল যে কতটা মারাত্মক এবং ভয়াবহ হতে পারে সেটা আমি জানি, কারণ আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সকাল 8টা বেজে 5 মিনিট। আর হুম, বনগাঁতে যাওয়ার সাথে সাথে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ওরা কিছু রিপোর্ট করে ট্রান্সফার করেছিল। তো হুম, নীলরতনে আমাকে ট্রান্সফার করা হয়েছিল। সেদিন রাত 2টো থেকে 2:30 বেজেই আমার অপারেশন শুরু হয়। তো হুম, আমার যে অপারেশন হয়েছিল 6-8 ঘন্টা ধরে অপারেশন হয়েছিল, পরের দিন সকাল 7:30-8টা পর্যন্ত আমার পুরোপুরি জ্ঞানও ছিল না। কিন্তু যে সমস্যাটা এবং খুব মর্মান্তিক জিনিস হয়েছিল, এটা আমার নিজের পার্সোনাল। তো হুম, সেক্ষেত্রে তো এটা তো সৌভাগ্য বলবো বা উপরওয়ালার কৃপা, না হলে তো এটা বেঁচে থাকা অসম্ভব ছিল। তো এই অবশ্যই। ধরনের পরিস্থিতিতে বনগাঁতে এত বড় জায়গা রয়েছে, এত জনসংখ্যা, একটা ডিমান্ড কম নেই, তাহলে বনগাঁ হসপিটাল যদি আমি প্রকৃতপক্ষে দেখি লাস্ট 20 বছর যত মানে আমি অন্তত বুঝতে শিখেছি, ডেভেলপমেন্ট বলতে কিন্তু সামান্য কিছু রং চং হচ্ছে, একটু বিল্ডিং হচ্ছে, কিন্তু প্রকৃত ডেভেলপমেন্ট হসপিটালের হচ্ছে। না, অবশ্যই না, অবশ্যই না। বিল্ডিং হয়েছে, বা প্রচুর মানুষের চাপ বেড়েছে, এবং যত দিন যাচ্ছে শুধুমাত্র যে বনগাঁই কিন্তু নদিয়া, মানে বনগাঁ সাব ডিভিশন লাগোয়া নদিয়ার যে পোর্শনটা আছে, ধরুন দত্তপুলিয়া বা গাংনাপুর, হ্যাঁ, হুম, মাঝের গ্রাম, এই সব অঞ্চল থেকেও কিন্তু মানুষ কিন্তু তারা বনগাঁ হসপিটালে আসেন এবং রীতিমতো চিকিৎসা করতে, এবং সেটা রেগুলার বেসিসে আসেন। সুতরাং শুধুমাত্র যে বনগাঁ সাব ডিভিশনের মানুষ বনগাঁ হসপিটালে তাদের চিকিৎসা হয় এরকম নয়, বনগাঁ লাগোয়া জায়গা থেকেও কিন্তু আসেন। এবং শুধু তাই নাই, এবং এটাও এই বলি, বনগাঁর এক আমার সাব ডিভিশনের মধ্যে আহ, পড়ছে না যদিও, সেটা হচ্ছে ধরুন গোবরডাঙ্গা। গোবরডাঙ্গার নিকটবর্তী হসপিটাল হচ্ছে হাবড়া স্টেট জেনারেল হসপিটাল। কিন্তু হুম, গোবরডাঙ্গা আমাদের গাইঘাটা থানার এরিয়ার একদম লাগোয়া থানা হচ্ছে গোবরডাঙ্গা। আর সেই গোবরডাঙ্গা তেও যদি কোনো মানুষের জট করে, তারা কিন্তু হাবড়াতে যদি না নিয়ে যান, তারা কিন্তু বনগাঁতে নিয়ে আসেন পেশেন্টকে। তাহলে শুধু বনগাঁতে 13 লাখ মানুষের বসবাস, তাহলে কম বেশি তো 20 থেকে 25 লাখ মানুষের একটা ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে বনগাঁ হসপিটাল। হ্যাঁ, একদমই তাই। আর আমি এটা একটু বড় করে হয়তো বলা হবে না, কিন্তু বাস্তবে যদি দেখি, আজকে আমি দেখেছি কলকাতা, আর আমি সাউথ সেকশনে থাকি, সাউথ সেকশনে প্রচুর হসপিটালে বাংলাদেশি বিভিন্ন ধরনের পেশেন্টরা আসে মেডিকেল হ্যাঁ, ভিসা নিয়ে। সেই ধরনের প্রাদুর্ভাব কি বনগাঁতেও আছে? সেই ধরনের প্রাদুর্ভাব অবশ্যই বনগাঁতে আছে। দেখুন, বনগাঁতে এরকম বিষয় প্রচুর রয়েছে। ভেরি রিসেন্টলি আমি দেখলাম, আমি আমার প্রফেশনাল জায়গায় দাঁড়িয়ে, প্রফেশনাল লাইফের জায়গায় দাঁড়িয়ে, বাংলাদেশ থেকে তো অহরহ প্রচুর পেশেন্ট আছে যারা হচ্ছে বাইপাস সংলগ্ন প্রচুর বেসরকারি হসপিটালে তারা চিকিৎসা নিতে যান। শুধু তাই নয়, চেন্নাইতে যান, বা ব্যাঙ্গালোরে যান, বিভিন্ন সময় মুম্বাইতে যাচ্ছেন, প্রচুর পেশেন্ট থাকছেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় প্রচুর পেশেন্ট জাস্ট পেট্রাপোল বর্ডার ক্রস করে তারা বা ইন্ডিয়াতে আসার পরে হয়তো অসুস্থ হয়ে পড়লো, তারা কিন্তু প্রাথমিক চিকিৎসার জন্য বনগাঁ হসপিটালেই তাদেরকে ভর্তি করতে হয়, বা বনগাঁয় তারা ভর্তি হন, অনেক ক্ষেত্রে চিকিৎসা হন। এবং অনেক ক্ষেত্রে এই ভেরি রিসেন্ট এমন একটি ঘটনা ঘটেছে, পেশেন্ট অসুস্থ ছিল, বনগাঁতে হসপিটালে 2 দিন থাকার পর তিনি মারা গেছেন। সেরকম ঘটনাও আমরা দেখি এটা, এবং এটা এটা রোজকারই একটা বিষয় আর কি। তাহলে এই ধরনের পরিস্থিতিতে মানে দেখুন এটা একটা খুবই মানে কি বলবো ভয়াবহ পরিস্থিতি আছে। সেক্ষেত্রে সরকার, অবশ্যই সরকারের কাছে ফান্ড থাকাটা একটা অবশ্যই জরুরি, আমরা প্রেসার করে ডিমান্ড করলেই হয় না। কিন্তু এটা তো এমন কাইন্ড অফ ইনভেস্টমেন্ট যেখান থেকে রিটার্ন আসা সম্ভব। কারণ সরকার হচ্ছে একটা ম্যানেজমেন্ট যারা নিজেরা কিছুটা মানে কি বলবো আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ট্যাক্স নিয়ে সেটাকে বন্টন করে। তো সেই অবশ্যই। বন্টন থেকে যদি রিটার্ন আসে, তাহলে সেখানে কেন হচ্ছে না বা এর কোনো
কি আপনার মতে আর কোনো সাজেশন আছে? যেমন আপনি একটা মানে কেস করেছেন প্রার্থী হয়ে এবং সেখানে জয়লাভ করেছেন, কারণ আইন যারা বোঝে এবং যারা মানে কি বলবো মানে সেই ধরনের পরিস্থিতিতে আছে বা প্রকৃতপক্ষে যারা উচ্চপদস্থ আইনি কর্মকর্তা, তারা বুঝেছে যে হ্যাঁ এটা ঠিকঠাক ডিমান্ড। এক্ষেত্রে আর কি কি ডিমান্ড আপনার মনে হয় হওয়া উচিত? মানে কেন হচ্ছে না, আপনার প্রশ্নটা দুটো ভাগে না, হচ্ছে, কেন কেন হচ্ছে হচ্ছে না? না। আপনি তো দেখুন আজকে আমাদের এটা এটা রেজিস্ট্রেশন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি, কেন হচ্ছে না সেটা অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারবে। কেন হচ্ছে না তার জবাব আগামী দিনে আদালতে গিয়ে নিশ্চয়ই সরকার পক্ষ দেবেন। যেমন বিগত দিনে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ, তিনি আদালতে গিয়ে এফিডেভিট ফাইল করে বলেছেন তাদের সরকারের বক্তব্য। কেন হচ্ছে না তার বক্তব্য অবশ্যই আগামী দিনে আদালতে গিয়ে নিশ্চয়ই সরকার দেবে। আচ্ছা, এই বিষয়ে আমার কতগুলি সাধারণ প্রশ্ন আছে এবং হুম। আশা করব জনগণেরও জানা উচিত এবং অনেকের থেকে এই প্রশ্নটা পেয়েছি সেটা জিজ্ঞাসা করব। প্রথম যদি বলি যে এতদিন ধরুন চিকিৎসা হিসাবে অনেকেই কাজ করেছেন, অবভিয়াসলি ডক্টর জীবনরতন ধর তার নামে হসপিটাল, তিনিও একটা হুম। ভালো ভূয়সী চেষ্টা করেছেন। যদি আমি একটা সাধারণ জিনিস দেখি যে আমার পার্টিকুলার ক্ষেত্রে যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল 2008-এ, সাধারণ তখন মানে আমি কাউকে ছোট বড় করছি না, নার্সিং হোম বলতে এক ড্রিমল্যান্ড নার্সিং হোম ছিল, সেখানে আলট্রাসোনোগ্রাফি সামান্য কিছু, আর না হলে আমাদের যেতে হতো রানাঘাট মনোরম। তো এখন বনগাঁ সংলগ্ন আশেপাশে প্রচুর মানে পরীক্ষা নিরীক্ষা এবং অন্যান্য অনেক কিছু হয়েছে। ডায়াগনস্টিক সেন্টার এই বেসরকারি প্রচুর হয়েছে। এখনো পর্যন্ত বনগাঁয় আমি কয়েকদিন আগে পর্যন্ত জানতাম যে এখনো ইসিজি করতে গেলে সেটাও বাইরের থেকে একজন লোক এসে বনগাঁ হসপিটালে ইসিজি করতেন, এবং তার জন্য তার তাহলে মানে তাকে পেয়ে কিন্তু পেশেন্টের বাড়ির লোকজনকেই করতে হতো, পেশেন্ট পার্টিকেই করতে হতো। আমি কয়েকদিন আগে পর্যন্ত জানতাম। এখন বেরিয়েছেন আমি দেখিনি, বাট শুনেছি যে ইসিজির ব্যাপারটা নাকি গভর্নমেন্টের তরফ থেকে মানে হসপিটাল অথরিটির তরফ থেকে দেখা হচ্ছে। এবং কিন্তু এটা এটা আমি মাস 7 আগের কথাও বলছি যে ইসিজি এরকম ভাবেই হতো। কিন্তু এই ধরনের যদি পরিস্থিতিতে আমাদের পরিস্থিতিতে জায়গা আছে, ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করা সম্ভব যা আছে, তাহলে এত চিকিৎসকরা কাজ করেছেন বা অন্যান্য অনেক বিজ্ঞ লোক আছেন যাদের আমি তো বলবো পার্সোনাল প্রচেষ্টাতেও করতে পারে বা সরকারের সাথে তাদের ভালো ওঠা বসা আছে, তাহলে আপনি প্রথম কেন? এরা কেন কেউ চেষ্টা করে? কারণ এরা তো সকলেই কম বেশি বনগাঁতে বাস করে, এটা একটা বড় জিনিস। এটা খুব বড় প্রশ্ন, কেন চেষ্টা করেননি এটা আমার সত্যিই জানা নেই। তারা অনেক বেশি বিচক্ষণ, অনেক বেশি বিজ্ঞ মানুষ, এবং তারা অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে আরম্ভ করে যে কোনো রকম বিষয়ে তাদের অবাধ যাতায়াত, এক কথায় বলতে গেলে বনগাঁর মানুষের জন্য তারা সবসময় করছেন। কেন করেননি সেটা আমার জানা নেই। আহ, মানে ভাবেননি, এটা হয়তো সত্যি প্রয়োজনীয়তা বলতে মনে খুব করেন। একটা খারাপ লাগে, মানে আমি বনগাঁ থেকে জন্মেছি, সেখানে আমার শিক্ষা দীক্ষার প্রাথমিক পর্যায়ে ছিল। তো এটা খুব বড় জিনিস, কারণ আমার মনে হয় যে আমি যদি বনগাঁতে থাকতে হয়, তো প্রয়োজনীয় যে বেসিক নিড তার মধ্যে মানে চিকিৎসা ব্যবস্থা সর্বপ্রথম। কারণ আমার একটা অবশ্যই। যদি একটা দুর্ঘটনা হয়, কারণ আমি নিজে ভুক্তভোগী, আমি তো চাইবো না আমার পরিবারে আমার সামনে কেউ যদি, দেখুন কেউ যদি চলে যায় তাকে ফিরিয়ে আনা অসম্ভব, আর সেই ইনফ্রাস্ট্রাকচার যতদিন না হচ্ছে। তো এর পরবর্তী একটা প্রশ্ন করব, অবশ্যই আশা করছি আপনি এটার উত্তর দিতে পারবেন। এই যে কাজটা আপনি করেছেন, এটা দেখুন যেহেতু অনেকের হাতে ছিল, করতে পারতো বা অন্তত চেষ্টা করতে পারতো। আমি জানি না, কাউকে ছোট করছি না হয়তো, আমি এটা আমার মানে কি বলবো নগণ্যতা, আমি জানি না কারা কারা চেষ্টা করেছেন এবং তাদের নাম জানি না, কিন্তু আপনি তো চেষ্টা করেছেন, সেই জন্য আপনাকে পেয়ে আর ছাড়লাম না। তো আপনার কি কি সমস্যা হয়েছে এই কাজটা মানে এই প্রাথমিকভাবে এই করতে? এই কাজটা করতে গিয়ে কি ধরনের সমস্যা হয়েছে? হুম, 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 অ্যাজ সাচ বনগাঁর ভূমিপুত্র, প্রফেশনাল জায়গায় অবশ্যই মানুষজন আমাকে চেনেন। গণসংগঠন, বিভিন্ন গণসংগঠনের সঙ্গে যুক্ত। আমার উপর কোনো রাজনৈতিক প্রেশার আসেনি প্রাথমিকভাবে। হুম। আমি মামলা করতেই পারি, এক কথা। আদালত সেটা কনসিডার করবেন, দেবেন কি দেবেন না আদালত কনসিডার করেছেন। আমি তো কোভিড হসপিটালে চেয়েছিলাম বনগাঁর মানুষের জন্য, কোভিড হসপিটাল কনসিডার করেনি। কারণ স্টেট গভর্নমেন্ট সেখানে স্টেটমেন্ট তারা তাদের হলফনামা করে জানিয়েছেন যে সেই সময় দাঁড়িয়ে ডিসেম্বরের 11 তারিখের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে স্টেট গভর্নমেন্টের যেটা বক্তব্য ছিল যে টোটাল নর্থ চব্বিশ পরগনার
5% করোনা এফেক্টেড হচ্ছে বনগাঁর। সুতরাং এই স্টেজে দাঁড়িয়ে বনগাঁয় করোনা হসপিটালের দরকার নেই, কিন্তু করোনা হসপিটালের দাবি ছিল বনগাঁয় মারাত্মক। আমরা অন্ততপক্ষে 3-4টে ফেজে বনগাঁর বিভিন্ন সংগঠন, শিল্পী সাহিত্যিক, গণসংগঠন, অরাজনৈতিক, তারা আমরা 4টে ফেজে ডেপুটেশন দিয়েছি। শুধু ডেপুটেশন শুধু বনগাঁয় দিয়েছি তা নাই, আমরা এসডিও কে জানিয়েছি, বা প্রশাসনকে জানিয়েছি, এরকম বিষয় নয়। আমরা কিন্তু ডাইরেক্ট সিএম পর্যন্ত আমাদেরকে আমরা জানিয়েছি, ইনফর্ম করেছি, বাট কোনোদিনও একটা তার কোনো একটা মানে রিপ্লাই যে হ্যাঁ আমরা পেলাম বিষয়টা, আপনাদের বিষয়টা নিয়ে ভাবছি, এটুকুনি আমরা পাইনি কোনোদিনও। বনগাঁ 42-44টা অর্গানাইজেশন একত্রিত ভাবে করেছে, হয়নি মানে কোনোদিন। বিষয়টিতে কেউ গুরুত্বই দিতে চাইছে না। না, আমি তো মানে আমি বলছি তো। বাধাও দেবো না, কিন্তু আমি যে নিজে থেকে একটা চেষ্টা করব সেই ধরনের প্রাণোচ্ছল কোনো না একটা না, ধারা দেখিনি। সেটাও দেখিনি। আর আমার যেটা যেটা যে প্রসঙ্গে ছিলাম আর কি, আমাকে মানে এক কথাই বলতে গেলে জোর দিয়ে বলছি, যে এই কথা বললে খুব মিথ্যে কথা বলা হবে। আহ, প্রত্যক্ষভাবে আমাকে কখনোই কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। আমি একজন ইন্ডিভিজুয়াল প্রত্যক্ষভাবে বনগাঁর হয়নি। নাগরিক। বনগাঁর নাগরিক হিসাবে আমি করেছি মামলা, অর্ডার দিয়েছেন। এখন গভর্নমেন্ট করবে কি করবে না গভর্নমেন্টের বিষয়। গভর্নমেন্ট না করলে সেটা আহ, তার জন্য আমাদের অবশ্যই আইনের পথ খোলা আছে, সেখানে যেতে হবে। এটা অবশ্যই একটা কথা বলেছেন। আচ্ছা, যদি বলি যে এই কাজটা করতে অসুবিধার কথা জিজ্ঞাসা করলাম, তো সুবিধার কথা জিজ্ঞাসা না করাটা অন্যায়। আহ, আপনি কোনো ক্ষেত্রে কি কারোর থেকে সুবিধা পেয়েছেন আপনার পুরোপুরি নিজের প্রচেষ্টা বাদে? অবশ্যই অর্গানাইজেশনের যারা, বিভিন্ন অর্গানাইজেশনের যারা ছিলেন, আমি তাদের বেশ কয়েকজন জানতেন বিষয়টা, যে এটা করা হচ্ছে বা যা কিছু, সেক্ষেত্রে দাঁড়িয়ে আহ, দেখুন একটা কথা বলি, এটা একটা খুব বেসিক সমস্যা আমাদের। আপনাকে ছোটবেলা থেকে নিশ্চয়ই কখনো বলা হয়নি যে তুমি পড়াশোনা করে রাজনীতিবিদ হবে, তোমাকে কেউ বলেনি। আপনাকে কেউ বলেনি যে তুমি পড়াশোনা করে বাবা তুমি রাজনীতিবিদ হবে, এটা বলেনি। যেমন ঠিক তেমন এই যে কাজটা যখন করা হচ্ছে, এটার যদি অর্ডার না আসতো এটা নিয়ে কেউ ভাবতো না। অর্ডারটা এসছে, এখন অনেকে ভালো বলছে। আর সেই সময় দাঁড়িয়ে অনেকে আমাকে অ্যালার্ট করেছে, কি দরকার, জানিস তো বা জানো তো বা জানেন তো, এগুলোর তো কোনো দরকারই নেই, মানে ফালতু কেন রাজনৈতিক কোনো মানে হিংসার সম্মুখীন আমাকে হতে হতে পারে, এরকম ধরনের কথাবার্তা আমাকে শুনতে হয়েছে। বাট আমার মনে হয়েছে করা উচিত, আমি মনে করেছি আদালত যা রায় দেবে সেটা মাথা পেতে নেবো, সেই জন্য গেছি, অন্য কিছু না। আমি মনে করি না বিরাট সাপোর্ট, দু একজন বাদে আমি কাউকে খুব একটা কোনো সাপোর্টও পাইনি এই বিষয়ে। এটাও দাবি ছিল অর্গানাইজেশন, সমস্ত অর্গানাইজেশনের, কিন্তু এটা নিয়ে যে মানে এক কথায় কি এগোবে এটা নিয়ে কাউকে বলেছিলাম যখন, খুব একটা কেউ এগোতেও চায়নি প্রাথমিকভাবে। কিন্তু এক্ষেত্রে শুনেছিল, কি বলেছিল, আপনি বাহবা দিয়েছিল। অন্য কোনো কাউকে ক্রেডিট দিতে চাইবেন? ক্রেডিট যদি দিতে চাই, তাহলে আমি আমার লার্নেড সিনিয়র অ্যাডভোকেট যারা আমার হাইকোর্টে আমার ম্যাটার গুলো করেছেন, বা আমার যারা জুনিয়র কলিগরা করেছেন আমার হয়ে মামলাগুলো, আমি অবভিয়াসলি সব্যসাচী চ্যাটার্জি, সব্যসাচী দার কথা আশা করি অনেকেই জানেন। এই যে দুর্গাপুজোর সময় যে মামলাটা হওয়া, আমাদের যে স্টে অর্ডারটা পাওয়া গেল, যেটা কোভিড সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে, তো এরকম প্রচুর বড় বড় মামলায় সভ্যতা, বা আমাদের অ্যাডভোকেট সভ্যতা, সভ্যতা ছিল, ইন্দ্রজিৎ আমার জুনিয়র কলিগ, ও ওদের অক্লান্ত পরিশ্রম ছিল। এবং তার সঙ্গে তখন কোভিড সিচুয়েশনের মানে সবকিছু বন্ধ, সেই সময় দাঁড়িয়ে প্রতিনিয়ত যাওয়া, মামলায় হিয়ারিং করা, সেগুলো ভার্চুয়ালি হিয়ারিং গুলোকে অ্যাটেন্ড করা, এগুলো করে গেছে ওরা। ওদের ওদের তো- ও মানে আমি মনে করি যদি কোনোদিনও এই জিনিসটা হয় বনগাঁয়, যদি আলটিমেটলি আমরা আইনি লড়াইয়ের পরেও যদি বনগাঁয় ক্যাথল্যাব বা বনগাঁয় একটা সুস্থ পরিকাঠামোর একটা রূপায়ণ করা যায়, তাহলে অবশ্যই বনগাঁর মানুষের এই এই যারা যারা অ্যাডভোকেট সেদিকে দাঁড়িয়েছিলেন তাদেরকে অবশ্যই কুর্নিশ জানানো উচিত। তো অবশ্যই দেখুন, আমি যতটুকু জানি আপনি একজন আইনজীবী। আর আপনি বোধহয় বিশেষ করে আইনের পার্টিকুলার কোন পার্টটা আপনি দেখেন? মানে যদি ধরুন আমি পার্টিকুলারলি আপনি ক্রিমিনাল আমি বিষয়ে। ক্রিমিনাল ল নিয়ে প্র্যাকটিস করি।
মানে বনগাঁতে কারোর কোনো অসুবিধা হলে আপনার কাছে আসতেই পারে। আসেন তো। না, এটা হ্যাঁ, অবশ্যই, কারণ দেখুন আপনার যে ধরনের একটা স্বনামধন্য কাজ করেছেন এবং আশা করছি আপনি করে যাবেন। আমার অবশ্যই এটা আমার প্রচেষ্টা থাকবে লোকজন যেন বোঝে যে পার্টিকুলার এই একজন ভদ্রলোক আছেন বনগাঁতে বসেন, তার কাছে গেলে অন্তত আমি ধন্যবাদ সুবিধাটা পাবো। কারণ নানা ক্ষেত্রে মানে ধন্যবাদ। ক্রিমিনাল ল মানে এই যে সেটা খারাপ হতে হবে সেটা না, সামান্য একটা ছোটখাটো বিষয়েও যাতে অবশ্যই। এই ধরনের কোনো কিছু পাওয়া যায়। আচ্ছা, এইবার তো অবশ্যই একটা টপিক নিয়ে আমরা আলোচনা করছি যার সুবিধা অসুবিধা থেকেই থাকছে। কিছু কিছু জিনিস আমি চাইবো যে আমিও কিছুটা জানি, কারণ বিগত 9-10 বছরে আমার কি জানেন তো যে স্থায়ীভাবে থাকা হয় না এবং বনগাঁতে অনেক পরিবর্তন দেখেছি। তো ছোট ছোট কিছু জিনিস আপনার কাছ থেকে জিজ্ঞাসা করব এবং আপনার মুখে শুনতে চাইবো যে কতটা পরিবর্তন হয়েছে বা আমি কতটা এখানে ডিফারেন্ট। বনগাঁকে আপনার কেন ভালো লাগে? প্রথম প্রশ্ন। বনগাঁ আমার মানে আমার জন্মস্থান, সেখানে তো ভালো ভালো লাগা তো থাকবেই। কেন ভালো আলাদা লাগে তা ভাবে আমি যদি কিছু বলতে পারবো না। দেখাতে হয় যে হ্যাঁ হ্যাঁ, অন্যরাও হয়তো, ধরুন যারা আমাদের এখানে দর্শক আছে কম বেশি আমাদের মানে যথেষ্ট দর্শক, আমি নাম্বারটা বলছি না, যথেষ্ট বেশি পরিমাণে দর্শকরা আমাদের ভিডিও দেখেন এবং আমাদের যে ধরনের ভিডিও গুলো আসছে বনগাঁর অনেকেই দেখেন। তো বনগাঁর বাইরে যারা, যে বনগাঁকে তাদের যদি ভালো লাগতে হয় বা একবার যাওয়া উচিত, কি কি কারণ হতে পারে? আন্তরিকতা, মানুষের ভালোবাসা, এটার জন্য বলবো। বনগাঁয় কি কি জিনিস আছে যেটা ধরুন আপনি বাইরে কোথাও গেলে হয়তো পাবেন না পার্টিকুলারলি? শিকড়ের টান সবার থাকে, আমার সেই শিকড়ের টানটা অন্য অন্য কোথাও গেলে থাকবে না। ছোট্ট করে আচ্ছা, যদি উত্তর দিলাম। ইতিহাসের পাতায় দেখি, ইতিহাসের পাতায় বনগাঁকে আমি কেন বিখ্যাত করব? বা কি কারণে বনগাঁ আজও নিজের একটা কৃতিত্ব দাবি করতে পারে? আহ সাহিত্য তো মানে আমরা বনগাঁকে তো সাহিত্যের শহর বলি আর কি। এখন মানে বাইরের মানুষজন কতটা জানেন বা জেনে বলেন আমি জানি না। তবে আমরা বলতে পারি যে বনগাঁ একটা আলাদা সাহিত্যের ঘরানা আছে, এক কথায়। সেই ঘরানাটার জন্য বনগাঁকে মানুষ আহ, আগেও মনে রেখেছেন এবং আগামী দিনেও মনে রাখবে। মানে একেবারে খুব অনেকেই অনেকে ছোটবেলায় জানে যদি না যে বলা হয়। মানে বিভূতিভূষণ ব্যানার্জি, তারপরে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, না না, এনারও কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অবশ্য বনগাঁ মানুষ। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের কিন্তু মামার বাড়ি বনগাঁয়। এটা আপনার মানে এটা দর্শক যারা রয়েছেন তাদেরকে জানাই, মানে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বিষয় বললে এটা সঠিক নয়। রাখালদাস বন্দ্যোপাধ্যায় হয়তো মানে যদি সঠিক ইতিহাস ঘাটা যায় সেক্ষেত্রে দেখা যাবে তিনি হয়তো কিছু সময় বনগাঁয় কাটিয়েছেন। মানে ইনি বনগাঁয় জন্মাননি রাখালদাস আমি কিছুদিন বন্দ্যোপাধ্যায়। আগে ওনার একটা জমিদারি বাড়ি একটা ছিল আপনাদের মুসলমান হ্যাঁ, ছইঘরিয়া বা এই সংলগ্ন এরিয়াতে আমি গেছিলাম। সরবরিয়ায়। হুম। হুম। আচ্ছা, তো এই যে এলাকার, তাহলে ওটা রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নিজের বাড়ি না? না না, ওটা 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 ওনার মামার বাড়ি। ঠিক আছে, অন্ততপক্ষে বনগাঁর ইতিহাস তাই বলে, অন্তত বনগাঁর ইতিহাস যদি জানতে হয় তাদের নির্মল মুখোপাধ্যায়ের, চতুর নির্মল মুখোপাধ্যায়ের বা বনগাঁর ইতিহাস, বা যশোর বনগাঁর 500 বছর শশধর চক্রবর্তীর লেখা যে দলিল এক কথায়। এবং ইদানিং কালের মধ্যে আরেকটি খুব শীঘ্রই পাবলিশড হবে বিশিষ্ট শিক্ষক এবং প্রাবন্ধিক অমিত কুমার বিশ্বাস বনগাঁর এরকম বেশ কিছু অজানা বিষয় নিয়ে, অজানা গ্রামের অজানা নামকরণ নিয়ে একটা গবেষণামূলক বই বার করছেন, সেটা থেকে জানা যাবে। বনগাঁ অবশ্যই আমি বলবো, বনগাঁ সাহিত্যের জায়গা। বনগাঁর জল হাওয়া মাটিতে আমার মনে হয় অনেক কিছুর সাথে সাথে সাহিত্যটা জড়িয়ে আছে। এবং আহ, উম, আমি বলবো যে উম, নীলদর্পণ আজকে নাটক, সেটা নিয়ে তো আজকের না, নীলদর্পণের বিষয়টা তখন সেই সময় দাঁড়িয়ে একটা মানে সবকিছু নাড়িয়ে দেওয়া যে বিষয়, তার উৎপত্তি অবশ্যই বনগাঁ সাব ডিভিশনের কোনো একটি গ্রামের জল হাওয়া থেকেই শুরু হওয়া আর কি। উম, দীনবন্ধু মিত্রের সেই নীলদর্পণ। আচ্ছা। মানে এই বিষয়গুলো থেকে কিন্তু অনেকেই অবগত না, এটা অবশ্যই আপনাকে পেয়েছি এবং কম বেশি দর্শকরা জেনে খুশি হবেন যে এই ধরনের যে তিনটি মানে কালজয়ী ব্যক্তিত্ব যারা বনগাঁর সাথে এইভাবে জড়িত আছে, আমি হয়তো অনেকের নামও জানি না,
এবং অন্যান্য শুধু বনগার তাই কথা তো নয়, বললেই বনগাঁর চলে। সঙ্গে অবশ্যই জড়িত আছেন বিশিষ্ট কথা সাহিত্যিক শঙ্কর। তিনি তার একটা জীবনের ছোটবেলার একটা বড় সময় এখানে কেটেছে শঙ্করের। এবং মানে শঙ্করের লেখায় শ্রদ্ধেয় কথা সাহিত্যিকের লেখায় কিন্তু বনগাঁর উল্লেখ বা বনগাঁর কথা ঘুরে ফিরে কিন্তু এসেছে বহুবার। আবার যদি হাসতে হয় আর কি, জানি না সুকুমার রায় তিনি বনগাঁয় কিনা, কিন্তু সৎপথ কবিতায় কিন্তু বনগাঁর নাম ছিল যে শ্যামলাহিড়ি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। তা এখন ঘটনা হচ্ছে সাহিত্যে বনগাঁ হ্যাঁ, জড়িয়ে আমি আছে। যদি জোরে এবং বলি যে সেই বনগাঁ সাথে সাথে লোকাল। হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলুন সেই বলুন। সাথে সাথে আমি বলবো বনগাঁ বিষয়ে যদি কাউরির যদি তাহলে আগামীকাল আসতে হবে 21শে ফেব্রুয়ারি। বনগাঁ সেজে উঠেছে। তার কারণ কালকে ভাষা দিবস। বনগাঁ শহর, বনগাঁ গ্রাম সেজে উঠেছে ভাষা দিবসের উদযাপনের জন্য। ভাষা দিবসটা একটা অন্য মাত্রায় বনগাঁয় হয়। সেটা হয়তো আপনি নন্দন চত্বরে দেখতে পারবেন, একাডেমি চত্বরে দেখতে পারবেন, আহ কলকাতার বিভিন্ন জায়গায় দেখতে পারবেন। আমি জানি না লালমাটির দেশে আপনি দেখতে পারবেন কিনা। কিন্তু আহ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তার যে উদযাপন এবং তার যে উন্মাদনা, যে আলোকময়তা, সেটা দেখতে গেলে অবশ্যই, বুঝতে গেলে, অনুভব করতে গেলে বনগাঁয় আসতে হবে। যেটা আপনি অসাধারণ বলেছেন, কারণ আমি যে কথাটা বলতে গেলাম, যদি আমি বনগাঁর বাইরে যাই, বনগাঁকে লোকে সবচেয়ে বেশি চেনে আটটা আটের বনগাঁ লোকাল, এই যে ভিড় ঠাসাঠাসি। কিন্তু লোকে হ্যাঁ, কিন্তু এই পার্টিকুলার বিষয়গুলো জানতো না যে বনগাঁতে ভিড় বাঁধে আছে, আর ভিড়টা কেন হয়। কারণ যদি আমি এই যে আগামীকাল মাতৃভাষা দিবস আছে, এটা তো একটা মাত্র উদাহরণ। আরো কিছু উদাহরণ যদি থাকে, 26শে জানুয়ারি, 15ই আগস্ট, ইভেন আমাদের যে বনগাঁয় যে কার্নিভালের থেকে কিন্তু কিছু কম না। আজকে অবশ্যই। কলকাতাতে কার্নিভাল শুরু হয়েছে 2-3 বছর যাবত, কিন্তু হুম, বনগাঁতে তো আগাগোড়া একটা কার্নিভাল কাইন্ড অফ হয়, যে বনগাঁর দুর্গাপূজা। অবশ্যই, তো অবশ্যই, অবশ্যই। এক্ষেত্রে আপনার মতামত কি, যে কলকাতার দুর্গাপূজা থেকে বনগাঁর দুর্গাপূজাটা কোথায় আলাদা? অনেকটা ম্লান হয়ে গেছে বনগাঁ দুর্গাপুজো এখন আগের তুলনায়। আগে বনগাঁ দুর্গাপুজোর মানে সবকিছুতেই যে পরিমাণ একটা সৌহার্দ্যপূর্ণ এবং আহ মানে একটা রেষারেষি থাকে, মানে তোমার থেকে আমি ভালো করব, অমুক ক্লাবের থেকে এই ক্লাব আরো এগিয়ে করবে, বা সামাজিক দায়বদ্ধতার জায়গায় তারা আরো এগিয়ে থাকবে। সেই জিনিসটা বিভিন্ন কারণে ভাটা পড়েছে। বনগাই মানে এইবার শুধুমাত্র করোনার কারণে নয়, বেশ কয়েক বছর ধরেই কিন্তু বনগাঁর মানুষের পুজো কেন্দ্রিক উন্মাদনা কমেনি, সেটা বাঙালির কমে না, বনগাঁর মানুষেরও কমে না। বা মানে ইভেন বহু দূর দূরান্ত থেকে বনগাঁই দুর্গাপুজো দেখতে আসার যে এদিকটা, সেটাও কিন্তু আস্তে আস্তে আমি যেহেতু একটি পুজো কমিটির সঙ্গে আমি ওতপ্রোতভাবে যুক্ত থাকি বনগাঁর বড় পুজো কমিটির সঙ্গে, সেক্ষেত্রে দেখছি মানুষের মধ্যে কিন্তু কমছে। তার কারণ আহ মানে টোটাল, মানে জবের থেকে মানে রিসেশনের ধাক্কাটা এসছে, বা যা কিছু হয়েছে, বা অর্থনৈতিক মন্দা ভারতবর্ষের টোটাল অর্থনীতির উপর গলা চেপে মানে টিপে ধরেছে আর কি। অর্থনীতির অবস্থা যত যত খারাপের দিকে গেছে, সেক্ষেত্রে কিন্তু বনগাঁর পুজোই ভাটা পড়েছে। এটা মানতেই হবে। মানে আজ থেকে 10 বছর আগে বনগাঁর পুজো আর এখনকার দুর্গার পুজো বনগাঁয় একরকম নয়। এখন পার্টিকুলার হয়তো দুটো তিনটে চারটে পুজো খুব ভালো হয়, মানে দেখার মতন হয়। কিন্তু আগে এর পরিমাণটা আরো বেশি ছিল। আগে তো সারা বনগাঁতেই একটা রমরমা ভাব ছিল, যে ছোটবেলায় একসাথে আমরা হেঁটে যে বনগাঁয় যেতাম, সেই ভাবটা আমি রিসেন্টলি দেখছি একটু ম্লান হয়েছে। আচ্ছা, অবশ্যই, এবার অবশ্যই। একটু কাল্পনিক কোশ্চেনের মধ্যে যাব। ধরুন, কাল্পনিক কোশ্চেন, আচ্ছা। হ্যাঁ, 1 সপ্তাহের জন্য যদি আপনাকে বনগাঁকে প্রশাসনিক যে কোনো পদ বাছার জন্য আপনাকে দেওয়া হয়, যে আপনি যে কোনো পদে, যেটা বনগাঁ কেন্দ্রিক হতে পারে, আপনি কি কি চেঞ্জ করতে চাইবেন, যে তাতে হয়তো সার্বিকভাবে বনগাঁ বা বনগাঁবাসীর উপকার সম্ভব? মানে 1 সপ্তাহের জন্য আমাকে একটা পদে বসিয়ে দেওয়া হলো, বনগাঁর কি কি চেঞ্জ করতে পারবো, এই প্রশ্ন যদি বলা হয় তাহলে তো না, একদিনে সম্ভব মানে না, অনেক কিন্তু অনিল কাপুরের নায়ক সিনেমাটার কথা মনে পড়ে। মানে হ্যাঁ, বেসিক্যালি এটা সম্ভব নয়, এক কথাই। আর সেকেন্ড কথা হচ্ছে কাল্পনিক বললাম। উম 1 সপ্তাহে কোনো কিছু চেঞ্জ হওয়া যায় না। মানে একটু স্বাধীনতার সময় এতগুলো নিয়ে বছর বোঝানো যাক। পরেও
কোনো কিছু যখন চেঞ্জ করতে মানে আমরা ব্যর্থ, সেক্ষেত্রে দাঁড়িয়ে এক সপ্তাহে বনগাঁর ভোলবদল করে দেবো বা বিরাট কিছু করে ফেলবো, হ্যাঁ করা যেতে পারে। কয়েকটা অবৈধ কাজকর্ম বেশ বন্ধ টন্ধ করে দিলাম, মানুষজন ভীষণ হাততালি দিল, কিন্তু তাতে কিন্তু সলিউশন হবে না। কিছু বৈধ কাজের স্যাংশন করিয়ে দিলাম, যেই কাজগুলোকে আরো মানে দ্রুত গতিতে চলুক, কিন্তু তাতে মানে কোনো বলতে সলিউশন হবে না চাইছেন আমার। এক সপ্তাহের বদলে আপনাকে যদি 1 বছরের জন্যই করা হয়, কি কি চেঞ্জ করা? এক কারণ বছর, দু বছর, এখন 5 বছর বলে ডেভেলপমেন্টের ব্যাপার নয়। সব থেকে বেশি আগে যেটা প্রয়োজন না, সেটা হচ্ছে মানুষের শিক্ষা। মানুষের শিক্ষা মানে মানুষ তো পুঁথিগত শিক্ষায় সবাই শিক্ষিত। আমরা সই করতে পারি, আমরা অনেক কিছু করতে পারি, ইন্টারনেট চালাতে পারি, কিন্তু না, বৌদ্ধিক বিকাশ, সেই বৌদ্ধিক বিকাশটা তো আমি ওই অ্যাডমিনিস্ট্রেশনে বসে দিলে আমি বিরাট কিছু করে উঠতে পারবো তা না। বৌদ্ধিক বিকাশটা, সেটা শুধু বনগা বলে নয়, সার্বিকভাবে ভারতবর্ষের মানুষের, বিশ্বের মানুষের যদি হয়, তাহলে না এই এই এত ম্যানেজমেন্টে কে থাকলো, কে গেল, বা ম্যানেজমেন্টে কে আসলে ভালো হতো, এগুলো হবে না। মানুষ যখন নিজের নিজের কোনটা ভালো, কোনটা মন্দ, মানে রাইট রং, এই বিষয়গুলো মানুষ যখন বুঝতে পারবে, মানুষ যখন মানে সেটা একদম মানে ভিতর থেকে সে অনুভূতির জায়গাটা আনতে পারবে, তখন ওই মানে আজকে এই সরকার ভালো, কালকে ওই সরকার ভালো, এই এই পর্যায়ে থাকবে না, কিন্তু সেই জিনিসটা তো মানে আলটিমেটলি কবে হবে জানি না। আহ, সুতরাং আমি এই প্রশ্নের উত্তর দিতে পারছি না এক কথায়। আচ্ছা, এই প্রশ্নটা করার মধ্যে মানে অনেকটা আমার ভেতর থেকে একটা ব্যথা ছিল, কারণ সত্যি কথা বলতে বনগাঁ এমন একটা জায়গা, আমি কলকাতা আর বনগাঁ দূরত্ব কম বেশি 100 কিলোমিটার। তো এই 100 কিলোমিটার না, আমার মনে হয় যেন 100 বছরের একটা গ্যাপ আছে, আমার এটা পার্সোনালি মনে হয়। কারণ যখনই আমি যাই, এই যে আপনি যেটা বলেন বৌদ্ধিক বিকাশ, তো সত্যি কথা বলতে যে আমরা এই সমস্ত কিছু একটা সরকারি দায়বদ্ধতা বা সরকারের কাছে চাই যে এটা করতে হবে, পার্টিকুলারলি যদি বলি যে ব্যক্তি কেন্দ্রিক, আহ, আপনি একটা যথেষ্ট চেষ্টা করেছেন। তো যদি কারোর ক্ষেত্রে মেসেজ থাকে ব্যক্তি কেন্দ্রিক কি কি ডেভেলপমেন্ট সেটা সম্ভব, যার জন্য আমাদের সরকার মোকাবেক কি হতে হয় না, কারণ সমস্ত দেখুন, ক্ষেত্রে আমি আমি একটা কথা ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হচ্ছে, যদি আপনি কোনো কিছুর কালেকটিভ ওয়েতে যদি যান, সেক্ষেত্রে যদি দেখেন যে অনেক রকমের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে, কিন্তু আপনার করার ইচ্ছা আছে, মানুষের জন্য করার ইচ্ছা আছে, তাহলে না, তার জন্য কোনো রাজনৈতিক দলের ব্যানার ধরা লাগে না। আমি এটা খুব মনে প্রাণে বিশ্বাস করি। আমার কথা হচ্ছে, আমার পারগতা ধরুন একটা মানুষকে হেল্প করার, আমি একটা মানুষকে হেল্প করব, একটা মানুষকে জাস্ট তার তার আপলিফমেন্টের একটা ব্যবস্থা করার সুযোগ করে দেওয়া, আমি একটা মানুষকে করব। মানে আর একটা কথা, আমি 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 খুব ফ্রাস্ট্রেটেড ওয়েতেই বলছি, মানে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু প্রতি সময় কোনো না কোনো রাজনৈতিক দলের বক্তব্য শুনি যে আমরা নাকি এখনো পরাধীন, আগামী ইলেকশনে তারা যদি ক্ষমতায় আসে তাহলে নাকি আমরা স্বাধীন হবো। আমি ঠিক বুঝতে পারছি না স্বাধীনতার মানেটা কি। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটা খুব বাস্তব অভিজ্ঞতার কথা বলি। সেটা হচ্ছে, গভর্নমেন্ট না সবকিছু করে দিতে পারবে না। তার কারণ আমরা যেভাবে সিস্টেমটাকে তৈরি করে ফেলেছি, বা আমরা ধাতস্থ হয়ে গেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে যে এই সিস্টেমটাকে তো এই করাপ্টেড করাপ্টেড বলে ফালতু ফালতু করে গালিগালাজ করে লাভ নেই। তার কারণ এই সিস্টেমের এই করাপশনের পেছনে কিন্তু ইনডাইরেক্টলি আমরাও দায়ী, কম বেশি সবাই। তা সেক্ষেত্রে দাঁড়িয়ে না, যদি সত্যি নিজেদের মোরালিটির জায়গায় বা মোরাল ভ্যালুস এর জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়, বা যা কিছু করতে হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি নিজেদের মতন করে উম, আপনি আপনার কাজটা করে যান, আপনি আপনার 100%টা দিয়ে যান, 200% দিতে হবে না, 100%টাই দিন। আহ, আর সব সময় প্রত্যেক মানুষের একটা রাজনৈতিক এন্টিটি থাকে, রাজনৈতিক চিন্তাধারা থাকে, থাকতেই পারে, থাকবে। আর যে মানুষগুলো বলে যে আমি অরাজনৈতিক, সে লোকগুলো হচ্ছে চরম মিথ্যেবাদী। তার কারণ এটা হতে পারে না। প্রত্যেক মানুষেরই একটা রাজনৈতিক এন্টিটি থাকা উচিত, মতামত থাকা উচিত।
অরাজনৈতিক কেউ নয়। তা সেই জায়গায় দাঁড়িয়ে বিষয়গুলো এভাবে ভাবা উচিত, আমি অন্ততপক্ষে সেভাবে ভাবি বা ভাবার চেষ্টা করি বা ভাবানোর চেষ্টা করি। তো অবশ্যই আপনাকে এই উত্তরগুলো দেওয়ার জন্য ধন্যবাদ। আর দুটো প্রশ্ন আছে এই সেকশনে, সেটা হলো দেখুন দুর্নীতি তো সব জায়গায় কম বেশি আমাদের কাছে প্রশ্ন আসে। তো এক্ষেত্রে যদি বলা যায় বনগাঁতে মানে কি বলবো প্রশাসনিক দুর্নীতি সম্পর্কে আপনি কি মনে করেন, কতটা প্রশাসনিক দুর্নীতি আছে নাকি দুর্নীতি নেই? প্রশাসনিক আসলে দুর্নীতি মানে প্রশাসন দুর্নীতির সঙ্গে যুক্ত তাই বলছেন? কারণ এই ধরনের বেশ কতগুলি কমেন্ট আমাদের আসছে যে প্রশাসনিক বিভিন্ন কাজে দুর্নীতি হচ্ছে বা কিছু। হ্যাঁ, তারা তো অভিযোগ জানান, যারা কমেন্ট করছেন তারা অভিযোগ জানান, প্রপার ওয়েতে যান, এবং প্রপার ফোরামে জানান। যদি সেক্ষেত্রে কাজ না হয় সেক্ষেত্রে তারা আইনের দ্বারস্থ হন। আমার কথা এটা কোথায় প্রশাসনিক দুর্নীতি কি আছে সেটা খুঁজে বার করার দায়িত্ব অভিযোগের ভিত্তিতে যারা তদন্তকারী দল থাকবে বা যারা যাদের তদন্ত করার অধিকার আছে প্রশাসনের বিরুদ্ধে, ভিজিলেন্স কমিশন থেকে আরম্ভ করে যারা যারা, সেটা ইডু হতে পারে, সিবিআই হতে পারে, অভিযোগ জানান, যার যার অভিযোগ আছে তার জানান। সে বিষয়ে কারণ আমার তো কোনো আমার মন্তব্য মনে করা হয় যে সাজে না। আমরাই দায়ী, কারণ দুর্নীতি আছে জেনে আমরাই কোনো রকম হয়তো হেলদোল করছি না, শুধু মাঝে মাঝে হয়তো বলছি দুর্নীতি আছে কিন্তু না নিজেরা না, ওই কোনো কথা বলে পদক্ষেপ লাভ নিচ্ছি নেই, ওই কথা বলে লাভ নেই। দুর্নীতি যখন আছে বলে আপনি মনে করছেন, আপনি লিখছেন, আপনি অভিযোগটা জানান, প্রপার অভিযোগটা জানাতে হবে, না। তাহলে মানে যে নিশ্চয়ই বলছে যে somehow সেও মানে এটাকে রেজিস্ট করছে, তাহলে তারও দোষ আছে। হ্যাঁ অবশ্যই। আপনি বললেন লোকটা খুব খারাপ, তা আপনি লোকটা কি খারাপ করেছে সেটা নিয়ে প্রপার যদি আপনি আম, 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 না জানান, অভিযোগ না জানান, তাহলে কি হবে, সেই লোকটার কিভাবে শাস্তি হবে জানাতে হবে। ওই কথা বলে লাভ নেই যে প্রশাসন দুর্নীতির সঙ্গে যুক্ত, একটা বিষয় গেল, ওইগুলো আরেকটা ওগুলো রাজনৈতিক, বিরোধী রাজনৈতিক দলগুলো তারা তাদেরকে মানে এক কথায় বাজার গরম করার জন্য এই কথাগুলো বলে, আবার তারাই যখন সরকারে মাতিয়ে নিচ্ছে কিন্তু তারা আদৌ বুঝতে পারছে না বিষয়টা এই ধরনের। হ্যাঁ হ্যাঁ মানে বিরোধীরা যেমন সবসময় বলে যে হ্যাঁ আমার বিরোধীরা দুর্নীতির সঙ্গে জড়িত, তো হ্যাঁ 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 কথাটাই না দিয়ে আপনি বলবেন যে অবশ্যই আগে সেটা ভেরিফাই করা উচিত, কিংবা যদি আপনার মনে হয় তাহলে সেটা আইনগতভাবে পদক্ষেপ নেওয়াই শ্রেয়। অবশ্যই অবশ্যই জান, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট রয়েছে আইনে, সেখানে তারা অভিযোগ করুন, তারা যে গভর্নমেন্ট অফিসিয়ালস এরা এই এই দুর্নীতির সঙ্গে যুক্ত, কেন ঘরে বসে বা চায়ের দোকানে বসে তুফান তুলছেন, করুন, অভিযোগ করুন, আমি তো চাই। অবশ্যই এই ক্ষেত্রে আমি বলবো আমি যে এই ধরনের তাদের যে যদি আইন কোনো, সহায়তা করতে হয় সেটা আমি করে দেবো, অসুবিধা নেই। আর আপনি তো আছেন ক্রিমিনাল লয়ার, এক্ষেত্রে অবশ্যই হ্যাঁ হেল্প আমি করে পাবো। দেবো, বললাম তো, কিন্তু কিন্তু তারা আসুক, ওই কথা বলে লাভ নেই, করতে হবে, রাস্তায় নামতে হবে। আচ্ছা, এবার একটা র্যাপিড ফায়ার রাউন্ডে যাই, ঠিক আছে? হুম দেখা যাক হুম আপনি না ভেবে উত্তর দিতে হবে। আচ্ছা, প্রথম হুম। যদি বলি গ্রাম না শহর? গ্রাম না শহর? হুম। শহর। আমি শহর ভালোবাসি। ঘুরতে যদি ঘুরতে যদি যান পাহাড় না সমুদ্র? পাহাড়। কৃষি বিল পক্ষে না বিপক্ষে? তিনটে ক্লজের বিপক্ষে কৃষি বিলের, যেটা নিয়ে তুফান হচ্ছে, পুরোটা তো পড়েননি, পুরোটা তো খারাপ কিছু নেই। তিনটে ক্লজ আছে, তিনটে ইয়ে আছে, মানে আর্টিকেল না, তিনটে সেকশনের তিনটে ক্লজ আছে, সেই তিনটে ক্লজ নিয়ে যত আপত্তি। বাকিগুলো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তিনটে ক্লজ মানে নিয়ে সমস্যা। সমস্যা এটাই, প্রত্যেকে সাপোর্ট করছে, লোকজন হয়তো দেখলো না পড়লোই না, সোশ্যাল মিডিয়ায় দেখে খুব না উত্তাল। না পড়ে অনেকে চেঁচাচ্ছে কৃষি বিলের বিরুদ্ধে, কি আছে ভাই, আগে পড়ো, জানো, নিজে রিয়েলাইজ করো। ওই বললাম না, বৌদ্ধিক চেতনার বিকাশ নেই, তোর কান চলে যাচ্ছে মানে দৌড়ে বেড়াচ্ছে, তোর কান চিলে নিয়ে গেল, এরম ব্যাপার আর কি। অসাধারণ উত্তর। আচ্ছা, ডান না বাম রাজনৈতিক ভাবে? ডান না বাম? হুম, ডান না বাম? রাজনৈতিক ভাবে আমি রাজনৈতিকভাবে ডান না বাম? আপনি যা খুশি উত্তর। আপনি এটা বলাটা সেটা আপনার সময়, আপনি নিজেও বলেছেন প্রত্যেকের একটা রাজনৈতিক মতাদর্শ থাকে, তো আপনার সাপোর্ট কোন দিকে? আহ চিন্তা ভাবনা বা সমস্ত রকম ভাবে উম বামপন্থীদের সঙ্গে মেলে। আচ্ছা, ইলিশ না চিংড়ি? দুটোই। এখানে কোনো ছাড় নেই। না। আচ্ছা, পরিবর্তনশীল না পরিবর্তনপন্থী? দেখুন, আহ, পরিবর্তনটা একটা খুব সাধারণ অমোঘ সত্য,
তার কারণ কোনোদিনও কোনো কিছুর পরিবর্তন হবে না। আপনি দেওয়ালে রং করে ফেলে দেবেন, 10 বছর পরে মানে কোনো কিছু করবেন না, 10 বছর পরে তার গায়ে কিন্তু শ্যাওলা জমবে, পরিবর্তন হবে। সুতরাং সময়ের সাথে সাথে যে জিনিসটার প্রয়োজন, আমি সেই প্রয়োজনপন্থী। পরিবর্তন একটি আপনি র্যাপিড স্বাভাবিক ফায়ার বিষয়। থেকে ঘুরে গেলেন, পুরো এক্সপ্লেনেশন দিয়ে দিন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। 21শে বনগাই সবুজ না গেরুয়া? সেটা তো 21-এর ফলাফলের পর বোঝা যাবে যে বনগাঁ সবুজ না মানে গেরুয়া। কোনো মতে এক্ষুনি আমি তো ভবিষ্যৎ বার্তা করতে পারছি না। আমি কোনো এক্সিট পোলও করিনি, আমি নিয়েলসনও নয়, বা কোনো জনমত সমীক্ষাও করিনি। আমি আমার আমার জানা নেই, এটা একমাত্র ভোটের রেজাল্টের পর বোঝা যাবে। এইভাবে ডজ করতে হবে র্যাপিড ফায়ার। আচ্ছা, মুকুল না শুভেন্দু? মানে কি মুকুল রায় হিসেবে? না শুভেন্দু? কে বেটার আপনার মতে? কি বেটার আমি বলতে পারবো না, আমার সঙ্গে তাদের ব্যক্তিগত র্যাপিড পরিচয় ফায়ার নেই, তো, শুভেন্দু মানে অধিকারীর আপনাকে সঙ্গে একটা ব্যক্তিগত কোশ্চেন দিন। পরিচয় নেই, মুকুল রায়ের সঙ্গে ব্যক্তিগত পরিচয় নেই। কি বেটার বলতে পারবো না আমি। আমার সঙ্গে কোনো দেখা হয়নি কোনোদিন কারোর সঙ্গে। আচ্ছা। যদি মানে সোশ্যাল মিডিয়া বা যা কিছু দেখছেন সেই হিসাবে কাউকে একজনকে নির্বাচন করতে, যে আমার পক্ষে তার গ্রহণযোগ্যতা বেটার? কার গ্রহণযোগ্যটা বেটার আমার কাছে, না পাবলিক? আপনি বলছেন সোশ্যাল মিডিয়া মানে আপনার পাবলিক কাছে রেসপেক্টে যখন বলতে হয়। প্রশ্ন আপনার কাছে, পাবলিক মানে রেসপেক্টে আপনার যদি বলতে হয়, সেটা সেটা এক্সিট পোল করতে হবে আপনাদেরকে। আপনি সাময়িক সাংবাদিকতা দিন, করেন। আপনার মতামত যদি দেখি। কি বেটার আমি বলছি তো, আমি বলতে পারবো না। রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্টের দিকে যদি দাঁড়িয়ে বলি, আহ, আমি খুব হতাশ এই মানুষজনদেরকে দেখে। মানে আজকে যে কোনো মানে এই মানে আজকে এই রাজনৈতিক দলে, পরের দিন ওই রাজনৈতিক দলে, আজকে এর নামে ভালো কথা বলছে, পরের দিন ওর নামে গালি গালাজ, মানে যে মানে হাউ ক্যান ইট পসিবল? আমি তো বুঝতে আচ্ছা, পারি না, আমি আপনাকে আমি বুঝতে আপনাকে পারি একটা না। সহজ প্রশ্ন করি তাহলে। ধরুন, বিজেপির যদি আমি ক্রমান্বয়ে নেতাদের আমি একটা সারি বানাই, মানে 1 থেকে 5 নাম্বার হিসেবে, আমি 5 জনের নাম বলবো, আপনি সেটা বলতে পারেন। হ্যাঁ, দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি, দীনেশ ত্রিবেদী। মানে এদেরকে কি মানে এরা এরা এদেরকে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আপনি যদি ধরা সাজান। হয়, মানে কে, মানে কে বড় লিডার কে ছোট লিডার, এরকম কিছু বলতে চাইছেন? সেই হিসেবে যদি ধরি। ওটা ওটা এই কে বড় লিডার কে ছোট লিডার, এ তো সেই বিশেষ রাজনৈতিক দলের নেতৃত্বরা ঠিক করবেন, তাদের কেন্দ্রীয় কমিটি ঠিক করবে, সেখানে আমি বলার কি? আমি এদের আচ্ছা, কারোর সঙ্গে কোনো দেখাই হয়নি, কথাই হয়নি আমার সাথে। আচ্ছা, তাহলে এর পরবর্তী যদি বলি, সিনেমা যদি দেখতে হয়, একটু অন্য ধরনের রাজনীতিতে নাই গেলাম। হুম, সিনেমাতে ক্রাইম না কমেডি, কোনটা দেখতে হবে? দুটোই। আমার যখন ক্রাইম দেখতে ইচ্ছা হবে ক্রাইম, যখন কমেডি দেখতে ইচ্ছা হবে অবশ্যই কমেডি। আচ্ছা, ময়দানে সৌরভ গাঙ্গুলি নাকি রাজনীতিতে সৌরভ গাঙ্গুলি? অবশ্যই ময়দানে সৌরভ গাঙ্গুলি, রাজনীতির সৌরভ গাঙ্গুলিকে চাইছি না। আচ্ছা, জয় শ্রীরাম না জয় মাধুরী? হুম। জয় শ্রীরাম নাকি জয় মাধুরী? দুটো দুটোই স্লোগান তো শুনতে বেশ ভগবানের নাম, ভালো। করা যেতে পারে। দুটোই ভগবানের নাম, করা যেতে পারে। জয় শ্রীরামও বলা যেতে পারে, জয় মা দুর্গাও বলা যেতে পারে, জয় মা কালীও বলা যেতে পারে। মায়ের আমি আমি খুব ভক্ত। আমি 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 সব ঠাকুরেরই পুজো করি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে সবাইকে প্রণাম করি, বাড়ির থেকে বেরোই। আচ্ছা, আপনার প্রশ্ন অ্যান্সার মোটামুটি যথেষ্ট ভালোভাবে উত্তর দিয়েছেন। তো দর্শকদের ক্ষেত্রে আপনার যদি কোনো কিছু বলার বা মেসেজ থাকে, আমরা সেশনটা শেষ করব। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আহ আমার যেটা মানে বলার বিষয় আর কি, এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এখানে ইন্টারভিউ দিয়ে সব থেকে আপনি মানে আমার সঙ্গে পরিচয় খুব অল্প ক্ষণের, অল্প দিনের। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভালো লাগছে। অবশ্যই লাইভ প্রোগ্রামে এসে আপনাদের নতুন চ্যানেল, এবং সেই চ্যানেল আরো বেশি করে মানুষজন দেখুক এবং আরো বেশি করে সাবস্ক্রাইব করুক। আপনাদের যে মেসেজ বা আপনাদের যে বক্তব্য, আপনাদের যে চিন্তাধারা, সেটা আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে যাক, এই আশা রাখবো। দর্শকদেরও বলবো যে কোন চ্যানেল কে মানে যতটা পারবেন চেষ্টা করবেন যে শ্রী রামকৃষ্ণদেবের মতন এরকম যে ওই দুধ আর জল মেশানো থাকলে হাঁসের মতন করে দুধটা খাবেন, জলটা বেছে ফেলে দেবেন, ঠিক তেমনই অকারণে কোনো রাজনৈতিক তকমা কোনো চ্যানেলের গায়ে লাগিয়ে দিয়ে তাকে না দেখা বা এগুলো করবেন না। যে এটা ওই বিশেষ রাজনৈতিক দলের চ্যানেল তাই দেখছি না, বা এটা দেখা উচিত না, বা এটা দেখা উচিত, এগুলো না করলেই
ভালো আমি মনে করি যে এখনো আমি আশাবাদী। যদিও সংবাদ মাধ্যমগুলোর বিভিন্ন রকমের কার্যকলাপ বা সংবাদ মাধ্যমের বিভিন্ন রকম তাদের যে ব্রডকাস্ট যেগুলো থাকে সেগুলো দেখে মাঝে মাঝেই আমরা খুব আশাহত হই যে এই খবরগুলো আমরা পাচ্ছি, এই খবরগুলো আমরা পাচ্ছি না। এরকম নানা রকম সমস্যা থাকে। তবু তার মধ্যে দিয়ে এখন প্রত্যেক সংবাদ মাধ্যমই ডিজিটাল লাইজেশন এর একটা জায়গায় হয়েছে। আগে যদি কোনো সংবাদ মাধ্যমের কোনো খবর ভুল মনে হতো বা কোনো কিছু হতো তাহলে তাদের অফিসে এসে সম্পাদককে চিঠি লিখতে হতো যে আপনার এই খবরটা সঠিক ছিল না বা ভুল। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে ফিডব্যাক দেওয়ার একটা জায়গা থাকছে। দেন অ্যান্ড দেয়ার অবশ্যই সেই মানুষগুলো যেন সঠিকভাবে ফিডব্যাক দেয়। এবং উম, সংবাদ মাধ্যমকেও মানে আমরা যেটা সাধারণ মানুষরা আশা করি যে একটা সুস্থ আহ, এবং মানে যতটা পারবেন স্টোরি না খবরে থাকবেন। এটা নিয়েই আর কি সবাইকে বলার। আর আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। আপনাকেও মানে অশেষ ধন্যবাদ, আপনি যে কাজটা করেছেন। এবং আমি অবশ্যই চেষ্টা করব যে যেহেতু কোর্ট থেকে অর্ডার হয়ে গেছে, যার মেইন মানে আমাদের মূল বক্তব্য ছিল, এবং এই ধরনের আরো যে কোনো কাজে আপনি যাতে এগিয়ে যেতে পারেন আমাদের আশা অবশ্যই, রইল, এবং অবশ্যই কোনো রকম ভাবে সহায়তা যদি করতে পারেন। তো আজকের অবশ্যই। আমাদের আলোচ্য সভা শেষ করছি। আপনার ইন্টারভিউর জন্য অশেষ ধন্যবাদ।